কাল একটা স্বপ্ন দেখে খুব চিন্তিত হয়ে আছি। কি করা যায় বলতো? আগে মহারাজ, আগে তো স্বপ্নটা শুনি, তারপর কি করা যায় সেটা ভাবা যাবে। হ্যাঁ, ঠিক ঠিক, আমি স্বপ্নটাই তো বলিনি। তাহলে শোনো সবাই, ভগবান আমাকে বললেন রাজ্যে সবাইকে কিছু খাবার জিনিস দান করতে, যাতে তারা খেয়ে খুশি হয়। কিন্তু সেটা যে কি তাই ভেবে পাচ্ছি না। মহারাজ, সামনেই বড়দিন, সাহেবরা সেদিন কেক খায়। আমরা যদি নগরের সবাইকে কেক বানিয়ে খাওয়াতে পারি তবে তারা খেয়ে খুশি হবে। এত কেক কোথায় পাওয়া যাবে মহারাজ? মহারাজ, আপনি কেকের ব্যাপারে উদ্বিগ্ন হবেন না, আমি জোগাড় করে দেব। এত হাঁস তুমি কোথায় পাবে? শেষে কি ঘোড়ার ডিম দিয়ে কেক বানাবে নাকি? হ্যাঁ, কি ব্যবস্থা হলো বলো তো? এখন তো কৃষ্ণনগরের সাহেব কম নেই, নবাব তাদের ব্যবসা করার অনুমতি দিয়েছেন। আর কেক বানাতে ওরা ওস্তাদ, তাই ওদের কাছ থেকেই কেক নেব। তাদের কেক খেতেও ভালো হবে, দেখতেও। আমাকে তো মহারাজ বেশ কিছু মোহর দিতে হবে, এত কেকের খরচা তো কম নয়। তুমি রাজকোষাগার থেকে যত খুশি মোহর নিয়ে যাও, দুদিনের মধ্যেই কেক কিন্তু আমার লাগবে। মহারাজ, মন্ত্রী মশাইকে বলে দিন খরচের হিসেবটাও যেন কেকের সঙ্গে উনি আপনাকে দেন। সব খরচের হিসেব রাখাটা খুব জরুরি কিন্তু। সাহেব, আমাদের কেক দাও, আমরাও কেক খাবো। নিশ্চয় নিশ্চয়, আমি তোমাদের জন্য ভালো কেক টুটেছি। এই নাও কেক। কি সুন্দর না? দেখতেই যদি এত ভালো হয় তাহলে খেতে নিশ্চয়ই আরো ভালো হবে। দাদু দিদাকে না দিয়ে তো খাওয়া উচিত হবে না রে। আমরা এই কেক আগে দাদুর বাড়ি নিয়ে যাই, কি বল? সেটাই ভালো হবে। চল কেক নিয়ে দাদু আর দিদাকে চমকে দিই। আরে গোপাল যে, এসো 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 এসো, ক্ষীরের পিঠে খেয়ে যাও, একদম টাটকা। খেতেই তো এসেছি, তা দাও খান বিশেক পিঠে। এই তো চাই, এই তো চাই। লোকে যেখানে ওই পিঠে ছেড়ে কেক খাই কে জানে, তাও যদি টাটকা হতো। হ্যাঁ, এই সময় কেকের এত চাহিদা হয় যে সাহেবেরা পচা ডিম দিয়ে কেক বানায়, সস্তায়ও দেয়, লোকে সেটাই কিনে খায়। হ্যাঁ, একবার ওই মুখ দিয়ে দেখো খেয়ে, দুবার আর খেতে চাইবে না। হ্যাঁ, পচা ডিম মানে মন্ত্রী সস্তায় ওই ডিম দিয়ে তৈরি কেক নিয়ে যাবে, হ্যাঁ, আর বাকি মোহর নিজের কাছে রাখবে। তা যা বলেছ ভাই, কৃষ্ণনগরের মিষ্টি ছেড়ে লোকে এখন কেক খাচ্ছে। সত্যি কথা বলতে কি, নবাবের উচিতই হয়নি সাহেবদের এখানে ব্যবসা করার অনুমতি দেওয়া। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছ গোপাল। ওই তো একটা সাহেবের দোকান, গিয়ে কথা বলি। এমন দরদাম করব না, সাহেব পালিয়ে বাঁচবে। আসুন আসুন, ভালো কেক লইয়া যান, নিজে খাইবেন, অন্যকে খাওয়াইবেন। না না, আমি নিজে খেতে আসিনি, কেক নিয়ে যেতে এসেছি। বাহ বাহ, আপনি তো মশাই রাইস আদমি আছেন, তা কত কেক লাগিবে? ধরে নিন 500 কেক। 500 কেক, সেটা অনেক দাম পড়িয়া যাইবে। দাম পড়িয়া যাইবে মানে? এত কেক নেব তাও দাম পড়ে যাবে? এটা কৃষ্ণনগর, রসের জায়গা, এখানে ব্যবসা করতে গেলে দাম কম নিতে হবে, বুঝলে সাহেব? আমরা সারা বিশ্বে ব্যবসা করিয়া বেড়াই, আমাদের আপনি ব্যবসা শিখাইবেন? আগে কত দিতে পারিবেন সেইটা বলুন। 500 কেকের জন্য দিতে পারি 500 মোহর, এতে আপনার পোষালে দেবেন, নইলে দেবেন না। দিতে পারিব না তো একবারও বলি নাই, কিন্তু সেই কেক হইবে পচা হাঁসের ঝিমের, চলিবে? হ্যাঁ হ্যাঁ, চলবে। আমি তো আর খাবো না, বিলিয়ে দেব। ঠিক আছে, কবে লাগিবে? বড়দিনের দিন সকালে। দাদু আর দিদা, তোমাদের জন্য একটা জিনিস এনেছি। কেক এনেছিস? খুব ভালো কথা, কিন্তু কেক কেন? তোরা তো ভোলা ময়রার দোকান থেকে রসের মিষ্টিও আনতে পারতি। আরে দাদু, ভোলা ময়রা তো সারা বছরই থাকবে, বড়দিনের কেক খাবে না? নাও দাদু, কেক খেয়ে দেখো। আমি তো কেক খেতে খুব একটা ভালোবাসি না, তাও তোরা এনেছিস, দে একটু খাই। দাঁড়াও, আমি মুখে পুড়ে দিচ্ছি। এই বাবা, একটা পচা পচা গন্ধ পাচ্ছি। খেতে মোটেই ভালো হয়নি। নেহাত তোরা এনেছিস তাই খেলাম। মহারাজ,
কেকের ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ, দাম একটু বেশি পড়লো বটে, কিন্তু কেক একেবারে খাঁটি। আরে খরচটা বলো, কত মোহর পড়লো? ধরুন প্রায় 500 মোহর। হ্যাঁ, 500 কেকের জন্য 500 মোহর? আর এ তো একেবারে গলা কাটা দাম। লোকে বলে কেকের দাম মিষ্টির চাইতে কম, কিন্তু সেটা তো আসলে নয়। কথায় বলে যত গুড় তত মিষ্টি। প্রজাদের খাওয়াবেন, তার জন্য ভালো জিনিস কিনবো না, তাই খরচাটা একটু বেশি পড়ে গেল। ওরে ওরে বাপ রে বাপ, গিন্নি গিন্নি পেটের ব্যথায় যে বিছানা থেকে উঠতে পারছি না। ওহ, আজে বাজে জিনিস খাবে তো পেট ব্যথা হবে না। আরো গেল গেল। কি ব্যথা কি ব্যথা! আরে আমি তো পুটিদের আনা কেক একটু খেয়েছিলাম, তুমি খাওনি তো? না না, আমি এখনো মুখে তোলার সুযোগই পাইনি। হ্যাঁ, আর খেও না আর খেও না, মনে হয় কেকটা খারাপ ছিল বুঝলে। ও বাবা, কি ব্যথা! আমি যা থাকতে পারছি না গো। তাহলে গুলটেদের ডাক দি, ওরা বৈদ্য মশাইকে আসতে বলুক। হ্যাঁ তাই করো তাই করো, বৈদ্য না আসলে আমি মরে যাব। পেটে পেটে বিষ ঢুকেছে তোমার। কি খেয়েছিলে বলো তো? ওই বড়দিন উপলক্ষে পুটিরা একটা কেক নিয়ে এসেছিল, সেখান থেকে একটুখানি খেয়েছিলাম। সেখান থেকেই হয়েছে। কেন যে ওই পচা ডিমের কেক খেতে চাও জানি না বাবা। বিষাক্ত জিনিসের এক টুকরোই যথেষ্ট। গোপাল গোপাল, তুমি কিন্তু ওই কেক পেক আর খেতে যেও না। আর পুঁটি গুলটে তোদেরও বলছি, ওসব জিনিস খাওয়া ঠিক নয়, বুঝেছিস? শোন গুলটেন ন্যাপলা, তোরা যে দোকান থেকে কেক কিনেছিলি সেই দোকানের উপর নজর রাখিস, দেখবি কারা ঢুকলো আর কারা বেরোলো, বুঝলি? দেখ দেখ উল্টে, কে দোকানে ঢুকছে। এ সেই লোকটা রে, যে দাদুকে একবার পচা ডিম দিয়েছিল। সেই লোকটা এখানে কি করছে রে? নিশ্চয়ই পচা ডিম বেচতে এসেছে। দাঁড়া, ডিমগুলো তো এখানেই আসবে, তখনই বুঝতে পারবো ডিম পচা না টাটকা। আজ কথা দিয়ে মানিয়াছো, টাটকা দাম দিতে পারিব না কিন্তু। এই দামে টাটকা ডিম পাওয়া যায় সাহেব? আমার কারবারি তো পচা ডিম বেচা। এই দামে কে তোমাকে ডিম দেবে? এখানে আমি একজনই যে পচা ডিম বেচে। থাকি আর জানি না ভাবিয়াছো, তার কারণেই আমার দোকানে কেমন ভিড় দেখো। লোককে সস্তায় মাল বেচিলেই তাহারা আসবে, কিন্তু তাহারা কত বোকা, তাহারা জানিলেও পারিল না যে কিভাবে আমি এত সস্তায় মাল বিক্রয় করিতে পারি। কি শয়তানেরা, পচা ডিমের কেক বানাচ্ছে আর আমরাই সেটা কিনে নিয়ে যাচ্ছি আর বাড়িতে বসে খাচ্ছি। দাদুর পেটের যে অবস্থা হয়েছিল সেটা তো এই রকম কেক খাওয়ার জন্যই। ওই তো এক্ষুনি ডিম ফাটাবে, তখনই বুঝবো ডিম পচা কিনা। ফাটাচ্ছে ফাটাচ্ছে, আরে উফ, কি গন্ধ! বাপরে বাপ, এগুলো দিয়ে ওরা কেক বানাবে? এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। উফ বাবা, কি গন্ধ! হ্যাঁ, আমার যা দেখার তা দেখা হয়ে গেছে। পচা ডিম যে লোকটা বিক্রি করে সে এখানেও পচা ডিম দেয়। আমরাও নিজের চোখে দেখে এসেছি, পচা ডিম ফাটানো হচ্ছে। বাপরে, গন্ধে পালিয়ে এলাম। এবার চল, দাদুকে সব বলতে হবে। একটু দাঁড়িয়ে যা, ওই দেখ কে আসছে, মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই এই দোকানে? তার মানে মহারাজ যে বড়দিনের দিন সবাইকে কেক খাওয়াবে বলেছে, সেটা মন্ত্রী মশাই এখান থেকেই নেবেন। আচ্ছা, আর কিছু দেখার নেই, এখন দাদুকে সব বলতে হবে। জমিয়ে শীত পড়েছে, তাই খেজুর গুড়ের পিঠে করব বলে নলেন গুড় এই হাড়ানের দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু তোমার যে শরীরের অবস্থা, তাতে আর করতে সাহস পাচ্ছি না। আরে বৈদ্যর ওষুধ খেয়ে আমি তো একেবারে সুস্থ হয়ে গেছি। তুমি নলেন গুড়ের পিঠে করবে আর আমি খাবো না, এটা হতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি বানাবে বললে? নলেন গুড়ের পিঠে? পিঠে পিঠে, হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি, পথ পেয়ে গেছি গিন্নি। তুমি যে দোকানটার উপর নজর রাখতে বলেছিলে, আজ আমরা তাই করেছি, আর অনেক কিছু দেখে ফেললাম। কি দেখলি শিগগিরই বল। দেখলাম যে লোকটা তোমায় পচা ডিম বিক্রি করেছিল সে ওই দোকানে পচা ডিম দিয়ে গেল, আর তারপরেই মন্ত্রী মশাই সেই দোকানে গিয়ে ঢুকলো। তাহলে তো সোনায় সোহাগা, একে মন্ত্রী তাই পচা ডিম বিক্রেতা, একেবারে দুয়ে দুয়ে চার। আচ্ছা গিনি, তুমি যেন কি বানাবে বলেছিলে? নলেন গুড়ের পিঠে। শোন, আমি পথ পেয়ে গেছি,
তোরা শুধু নজরদারি চালিয়ে যা। এবার 2-এ 2-এ 4। মহারাজের ইচ্ছে আমি পূরণ করবই। দাদু, বড়দিনের রাতে না এক দাড়িওয়ালা দাদু সব বাচ্চার ইচ্ছে পূরণ করে। মহারাজের মনে হয় তেমনই ইচ্ছে হয়েছিল। দাড়িওয়ালা দাদু? সে আবার কে রে? তার নাম জানি না, মানে ভুলে গেছি। তার মাথায় লাল টুপি, সাদা দাড়ি আর গায়ে লাল জোব্বা। তার সঙ্গে থাকে একটা ঝোলা। বাচ্চারা বড়দিনের আগের রাতে জানলায় মোজা ঝুলিয়ে রাখে, আর দাড়ি বুড়ো তাদের ঝোলায় অনেক কিছু দেয়। গিন্নি গিন্নি গিন্নি, তোমার লাল শাড়ি আছে না? শিগগির একটা জুব্বা বানিয়ে দাও তো, আর একটা লাল টুপি। বাড়িতে নলেন গুড় আছে না? তা দিয়ে পিঠে বানাও যতগুলি পারো। আজ রাতে আমি দাড়ি বুড়ো সাজবো। আমি এক্ষুনি বিজ্ঞানীর বাড়ি থেকে আসছি। বিজ্ঞানীকে আমার খুব দরকার। এ কি গোপাল, এত রাতে? খুব দরকার আছে। আমাকে এক্ষুনি পশম দিয়ে দাড়ি বুড়ো বানিয়ে দিতে হবে। আমি রাতেই বেরোবো। ও, বড়দিনের আগের রাতে তুমি সান্টা ক্লজ হবে? ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আরেকটা কাজ করে দিতে হবে। ইংরেজি হরফে এই কয়েকটা বাংলা শব্দ তোমায় এই কাগজে লিখে দিতে হবে। ওতে কি লেখা আছে দেখি? আচ্ছা, বেশ বেশ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। আমরা চৌর্যবৃত্তির দ্বারা পচা ডিমের কেক বানাইয়া অতি সস্তায় তা এখানকার মানুষকে বিক্রয় করিয়াছি। লইয়া যান, লইয়া যান, এত সস্তার কেক আর মিলিবে না। হ্যাঁ, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব বিজ্ঞানী, তার ভাষা খুঁজে পাচ্ছি না। এইসব অসৎ সাহেবদের শাস্তি হোক, এটা তো আমিও চাই। হ্যাঁ, যাক, গিন্নি সময় মতো পিঠেগুলি ঝুলিতে দিয়ে দিয়েছিল। ওই যে একটা বাড়ি, ওই বাড়িতে একটা বাচ্চা ছেলে থাকে। এই যে মোজা ঝুলিয়ে রেখেছে, দিলাম ওকে একটা পিঠে। পিঠে প্রায় শেষ, আর কয়েকটা আছে। ওই তো বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে একটা বাচ্চা মিষ্টি ছেলে থাকে, তাকে দিয়ে আসি। সেটাও একটা মোজা ঝুলিয়ে রেখেছে, ওকে শেষ পিঠেটা দিয়ে দিলাম। এবার আমার আসল কাজটাই বাকি রয়ে গেছে। যাই, কাজটা করে আসি। এবার এই কাগজটা দোকানের সামনে লটকে দিয়ে আসি। ব্যাস, এবার আমার কাজ শেষ। আমার দোকানের সামনে কে কি সব লিখে রাখা গেছে? নিশ্চয়ই সান্টা ক্লজ আমাদের আশীর্বাদ জানাই আছেন, কিন্তু এখন সময় নাই, রাজবাড়িতে কেক পৌঁছাইতে হইবে। আমি কেক লইয়া চলিলাম। মা, মা দেখো, সেই দাড়ি বুড়ো একটা পিঠে রেখে গেছে। মা, মা দেখো, মা দেখো। আমা, তাই তো, তাহলে এতদিনে দাড়ি বুড়ো তোর কথা শুনলো। ও বাবা দেখো, এক দাড়ি বুড়ো কি রেখে গেছে। ওরে বাবা, এই যে একটা পিঠে। বাবা, ও বাবা, দাড়ি বুড়ো কিন্তু সত্যি এসেছিল, তাই না? না, আসলে এত রাতে পিঠে কে রেখে গেল? তার মানে দাড়ি বুড়ো আছে নিশ্চয়ই। গুড মর্নিং মহারাজ। এর মানে কি মন্ত্রী? গুড মানে কেক, আর মর্নিং মানে গ্রহণ করুন। আচ্ছা, তুমি ওদের ভাষা শিখলে কি করে? মহারাজ, আমি আপনার মন্ত্রী, ওরা এসেছে এখানে ব্যবসা করতে, আর আমি ওদের ভাষা বুঝবো না? চিন্তা করবেন না, ওদের ভাষা আমি আপনাকে বুঝিয়ে দেব। তোমাকে বুঝিয়ে দিতে হবে না, আমি ওদের সাথে কথা বললেই শিখে যাব। তা সাহেব, এই গুডগুলি আমি গ্রহণ করিলাম। মন্ত্রী, কাউকে বলো এই গুডগুলি যেন ভালো কোন স্থানে রেখে দেয়। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার লস হইয়া গেছে। যে দামে এই কেক আমি আপনাদের দিলাম, তাতে আমার খরচা উঠিবে না। সাহেব যে বললো লস হয়েছে,
তা এই শব্দের মানে কি? লস মানে লাভ। ওরা বলতে চাইছে আপনাকে কেক দিয়ে ওরা যে লস মানে লাভ করেছে তাতে ওদের খরচ উঠে অনেক লাভ হয়েছে। এই সাহেব, এখন এখান থেকে কেটে পড়ো তো, আমাদের আরও কেক লাগতে পারে, লাগলে আমি গিয়ে খবর দেবো। যাও। যাক, সব কাজ হয়ে গেছে। সব বাচ্চাদের ঝোলায় ওদের দিদার বানানো পিঠে দিয়ে এসেছি। আমরাও পেয়েছি। তোমার জন্য বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। এবার যাওয়া যাক সেই সাহেবের দোকানে। তোরাও চল, মজা দেখতে পাবি। এইবার সময় হইয়াছে এই লেখাটা পড়ার। এটা নিশ্চয়ই সান্টা ক্লজ নিজে লিখিয়া গিয়েছে। সান্টা ক্লজ নিজে লিখেছে? এটা তাহলে কোনো মন্ত্র। সাহেব, তুমি জোরে জোরে পড়ো। হ্যাঁ, এইখানে লেখা আছে। আরো জোরে পড়তে হবে, সবাই যাতে শুনতে পায়। ও শিওর, হ্যাঁ। আমরা সূর্য বৃত্তির দ্বারা পচা ডিমের কেক বানাইয়া এখানকার মানুষকে সস্তায় বিক্রয় করিয়াছি। আসুন আসুন, সস্তায় পচা ডিমের কেক লইয়া যান। দেখলে দেখলে কিভাবে আমাদের ভালো কেক বানাবে বলে পচা ডিম খাইয়েছে। এদের ডিম খেয়েই আমি প্রায় মরণের মুখ থেকে ফিরে এসেছি। কেকগুলি ওদের মাথায় মাখাও, এমন ভাবে মাখাও যাতে আর চিনতেই না পারা যায়। আমি এই মাখানো শুরু করছি, সবাই দায়ী কর। এদেরকে খেয়েই আমার গিন্নি এখনো তীরছাড়া থেকে নড়তে পারছে না। আমিও এই মাখানো শুরু করলাম। পুটি, গুলটে, নেপলা, তোরাও আচ্ছা করে এই সাহেবটাকে কেক মাখা। ওদের চালাকি আমরা বার করছি। মাখা মাখা, একেবারে মাখামাখি করেছে। শোন, আমি রাজবাড়ি যাচ্ছি, পেয়াদা পাঠাতে বলছি। সাহেবকে কিন্তু তোরা ছাড়বি না। হ্যাঁ, আমি রাজ্যবাসীকে পচা ডিমের কেক খাওয়াতে যাচ্ছিলাম। হায় হায় হায়, কি সর্বনাশ হতো। সর্বনাশের কিছুটা তো হয়েইছে। যারা সাহেবের দোকান থেকে আগে কেক কিনে খেয়েছিল তারা এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আমারও সেই অবস্থা হয়েছিল। এর সঙ্গে কিন্তু মন্ত্রীরও যোগ আছে মহারাজ, তাকেও আপনি ছাড়বেন না। কেক মাখা অবস্থায় এইটাই সেই সাহেব? মহারাজ, এই সাহেবের দোকান থেকেই সস্তায় কেক কিনে খেয়ে আমার পুরো পরিবার আজ বিছানায়। এর কঠিন শাস্তি হওয়া উচিত। মহারাজ, এরা পচা ডিম দিয়ে কেক বানায়। আমি কোনো অন্যায় করি নাই মহারাজ। আপনার মন্ত্রী মাত্র 5 মোহর খরচা করিয়া 500 কেক চাহিয়াছিল। তা কি করে সম্ভব মহারাজ? এই পচা ডিম কিনিয়া কেক বানাইয়াছিলাম। Yes, মহারাজ, believe me. সাহেবটাকে বাগানে নিয়ে যাও, ওখানে একটা গর্ত করা আছে সার তৈরির জন্য। সেখানে সাহেবটাকে নিয়ে গিয়ে ফেলো। তারপর তার উপরই ওরই বানানো কেক ঢালতে থাকো। আমি নবাবকে খবর দিচ্ছি যে তিনি যেন সাহেবটাকে ধরে নিয়ে যান। যাই, রাজবাড়ির দিকে যাই। এতক্ষণে সাহেব নিশ্চয়ই কেক দিয়ে গেছে। একই আমার মুখে কে কেক ছুঁড়ে মারলো? আর একটা কি হচ্ছে রে বাবা? আমার চোখ মুখ তো কেকে কেকে কেকাকার হয়ে গেল। আপনার লজ্জা করে না মন্ত্রী মশাই? হ্যাঁ, রাজ্যের লোককে পচা ডিমের কেক খাওয়ালেন। এই নিন, এই নিন সেই কেক আপনাকে মুখে ছুঁড়ে মারলাম। পেয়াদা আসছে, হ্যাঁ, আপনাকে গ্রেপ্তার করতে আসছে। ওই দেখুন দেখুন, ওই ওই ওরা এসে গেছে, দেখুন দেখুন। ছি ছি মন্ত্রী, তুমি সাহেবের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছো? আমি কি করলাম তাই তো বুঝতে পারছি না। ভাবিতেছ না 5 মোহরে 500 কেক কখনো সম্ভব হয়? হ্যাঁ, আমি তাই পচা ডিম দিয়া কেক বানাইয়াছি। তোমার ব্যবস্থা পরে হবে, কিন্তু গোপাল, আমি যে আজ সবাইকে কেক খাওয়াবো বলেছিলাম সেটার কি হবে বলো তো? সব ঠিক হয়ে যাবে মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। খালি কেকের বদলে পিঠে খাবে রাজ্যের লোক। আপনি আমায় কিছু মোহর দিন মহারাজ, আমি ভোলা ময়রার দোকান থেকে টাটকা পিঠে বানিয়ে এনে তা সবার ঘরে ঘরে পাঠিয়ে দেব। ভোলা, দেখো দেখো কি এনেছি, চালের গুঁড়ো, গুড় আর দুধ।
ওই দেখো দুধ আসছে কলসি কলসি। তুমি এক্ষুনি পিঠে বানাও, অন্তত কমপক্ষে 500টা। সেই পিঠে ঠোঙায় ভরবে আমার খুদে বাহিনী। সবাই মিলে হাত দিলে কিছুক্ষণের মধ্যেই পিঠে তৈরি হয়ে যাবে। গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন পিঠে আসবে। আমরা বরঞ্চ মন্ত্রীকে আগে শাস্তিটা দিন। ওই পচা ডিমের কেক যতটুকু বেঁচে আছে সেটাই মন্ত্রীকে খাওয়াও। না না, এই পচা ডিমের কেক খেলে আমি বাঁচবো না। আমি বরঞ্চ পালাই। ওকে পালাতে দিও না। ধরো 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 ওকে, ধরো ধরো। বাঁচাও বাঁচাও, আমার গায়ে আর ডিম ছুঁয়ে মেরো না। আমার সারা গায়ে পচা গন্ধ, আমি গন্ধে মরে যাব। এই রে, আমি যে গর্তে পড়ে গেলাম। এই নে, এই ঠোঙায় পিঠে আছে। তোরা সবাই মিলে দৌড় লাগা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই ঠোঙা পৌঁছে দে। সবাই যেন পিঠে খেতে পারে। যাক, সবার হাতে হাতে পিঠে পৌঁছে গেছে মনে হচ্ছে। মহারাজের ইচ্ছে পূর্ণ হয়েছে। কেকের বদলে ভোলা ময়রার পিঠে। আহ, আমার একটা গান মনে পড়ে যাচ্ছে। পিঠে খেলে পেটে সয়, মিছে কথা কভু নয়। ময়রা যখন ভোলা, মুখে মিঠাই গোলা। পিঠে খেলে নেই ভয়, পিঠে কিন্তু কেকে নয়। আর আর ভাত আছে নাকি গিন্নি? পেটটা একদম ভরলো না বুঝলে। আর কিছু রাঁধুনি আজ? হ্যাঁ, এই লোকটা বলে কি গো? একাই 2 হাঁড়ি ভাত খেয়ে বলে আর ভাত আছে কি না? হাত দিও তো তোমার চেয়ে কম খায়। শেষে খাবার খোঁটা দিলে গিন্নি। এই রান্নার বাজারটা কে করে? হ্যাঁ, তুমি না আমি? আর আমি একাই খাই। তুমি খাও না? সেই তুমি আমায় আবার খাওয়ার খুঁটা দিলে। এবার কিন্তু আমি সত্যি আর রান্না করব না। হ্যাঁ, কে তোমায় খাওয়ায় দেখি? কিনে খাবো, কিনে খাবো। কৃষ্ণনগরে কি খাবার অভাব? দরকার পড়লে রাজবাড়িতে গিয়ে খাবো। মহারাজ তোমার মতো হাতি পুষবেন আর তোমার খোরাকি যোগান দিতে দিতে ফতুর হয়ে যাবেন। গিয়ে দেখো না একবার। হ্যাঁ, সেখানেই যাব। নিজের বাড়িতে যখন খাওয়ার খোঁটা খেতে হয় তখন অন্য কোথাও তো যেতেই হবে গিন্নি। আর যদি যাই তবে একেবারে সেরা জায়গা রাজবাড়িতেই যাব। আমাদের কেকের কাছে ইহাদের মিষ্টি মোটেই খাইতে ভালো হইবে না। চলো মহাদের মিষ্টি খাইয়া দেখি খাইতে কেমন। তোমার কাছে মোহর আছে তো? আরে আমরা সাহেব এই কালা মানুষদের কাছ হইতে মিষ্টি কিনিয়া খাইতেছি, সেটাই যথেষ্ট। তার জন্য উহাদের মোহর দিতে হইবে? হাসাইলে টম। তবুও যদি দাবি করে তবে দিবার মতো মোহর আছে। আরে সাহেবরা আমার দোকানে আজকাল মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। এই দোকানদার, আমাদের মিষ্টি দাও। খেতে যদি খারাপ লাগে তাহা হইলে তোমাকে আমাদের তাঁবুতে ধরিয়া নিয়ে যাইব। তা সাহেব কি খেতে দেবো বলুন? আমাদের সরো ভাজা খুব ভালো খেতে, তাই দি। তাই দাও, খাইয়া দেখি কালা আদমিরা কেমন করে মিষ্টি বানায়। বাহ বাহ, ওয়ান্ডারফুল। বেশ খাইতে দাও, দাও দাও দাও, আরেকটা দাও। টম, তোমার ভালো লাগে নাই? আমরা আসলে বেশি মিষ্টি খাইতে পারি না, তবে বিনা মোহরে যা পাওয়া যায় তাই ভালো। কি হে ময়রা, আজ বিনা মোহরে মিষ্টি খাওয়াচ্ছ নাকি? তা দাও তাহলে গোটা 30 রসগোল্লা। বিনা মোহরে? কই, তা তো নয় ভাইয়া। তোমাদের বিনা পয়সায় খাওয়াতে পারলে সব চাইতে আনন্দ পেতাম। কিন্তু কিন্তু আমাকেও তো ওই ছানা, গুড়, সুজি এইসব মোহর দিয়েই কিনতে হয়, তাই না? আরে এটা তো আমি জানি, কিন্তু সাহেবদের মধ্যে থেকে কে একজন যেন বললো বিনা মোহরে যা পাওয়া যায় তাই ভালো। মনে হয় ওই সাহেবটা বলেছে না? তুমি আমার কথা বলিতেছ? তোমার সাহস কম নয় আমাদের সম্পর্কে এইসব কথা বলা। যদি না দিই তাহলে তুমি কি করিবে? কি করব? একদম মহারাজ হয়ে এই কথা চলে যাবে নবাবের কাছে, তারপর নবাব যা করার করবে। আরে টম, কেন রাগিয়া যাইতেছ? ভাই ছ মজা করিবার জন্য এই কথা বলিয়াছে। এই নাও দোকানদার, 1 আনা দিলাম। হ্যাঁ, 10টা সর ভাজার জন্য মাত্র 1 আনা? এত কম? ময়রা, তবে 30টার জন্য কিন্তু আমি 3 আনা দেব। শোনো সাহেব, 10টার জন্য তোমাদের দাম দিতে হবে 4 আনা।
তোমরা এইভাবেই লোককে ঠকাও তাহলে, হ্যাঁ? আরে আমিও মজা করিতেছিলাম, দেখিতেছিলাম দোকানদার হিসাব ঠিক মতো করিতে পারে কিনা। তো নাও, পুরো 3 আনা টোকাই দিলাম, নাও নাও। আরো 1 আনা আমি পাবো। তোমার কাছে কি 1 আনা হইবে? মানে আমার কাছে তো নাই। ময়রা, তুমি ওদের কাছ থেকে 3 আনাই নাও। সাহেব, 1 আনা আমি তোমাদের হয়ে দিয়ে দেবো। কি করা যাবে, ভিখারি হয়ে মিষ্টি খেতে এসেছো। যাক, আমার 1 আনা খসে গেল। আমরা কি মহাশয়ের নাম জানিতে পারি? আপনাকে আমরাও কিছু উপহার দিব। সামনেই আমাদের নিউ ইয়ার, তোমরা যাকে নববর্ষ বলো, সেই উপলক্ষে আমরা তোমাকে একটা ভালো উপহার দিতে চাই। এদিন মহাশয় আমাদের তাঁবুতে চলে আসুন। আমার নাম গোপাল ভাঁড়, আমি মহারাজের রাজসভার সদস্য। আর যদি আমি সময় পাই তাহলে নিশ্চয়ই আপনাদের নিমন্ত্রণ আমি রক্ষা করব। মহারাজ, আজ 2টো সাহেবের সঙ্গে পরিচয় হলো। গোপাল, তোমার সঙ্গে কার ভাব হচ্ছে আর কার আড়ি হচ্ছে তা জেনে মহারাজের কি লাভ হবে? মন্ত্রী, আমার জানা দরকার ওই লাল মুখ সাহেবগুলো কেমন লোক। নবাব তো ওদের এখানে ব্যবসা করার অনুমতি দিয়েছেন, কিন্তু ওরা মানুষ হিসাবে কেমন তা আমাকে জানতে হবে না? মহারাজ, সেটা আমার কাছ থেকে জানুন। গোপাল সাহেবদের কতটুকু জানে? মহারাজ, সামনেই সাহেবদের নতুন বছর, সেদিন সাহেবরা আমাকে নাকি কি একটা উপহার দেবেন, তাই আমাকে ওদের তাঁবুতে যেতে হবে। সাহেবদের কি মাথা খারাপ হয়ে গেছে? রাজ্যে রাজা মন্ত্রী থাকতে ওরা গোপালকে দেবে উপহার? নবাব কি 1 পাল পাগলকে দেশে ঠাঁই দিল? সাহেবরা পাগল নয়, কিন্তু খুবই শিয়ানা, একেবারে বেনিয়ার জাত। দেখলেন দেখলেন মহারাজ, যে সাহেবরা গোপালকে ডেকে উপহার দেবে বলছে তাদের সম্পর্কেই গোপাল কেমন কুকথা বলছে। মহারাজ, আপনি সাহেবদের সম্পর্কে জানতে উৎসাহী, তাই জানালাম মহারাজ। মহারাজ, এরপর থেকে কারো সম্পর্কে কিছু জানতে হলে আমায় বলবেন, আমি আপনাকে সঠিক উত্তর দেব। গোপালের মতো অকৃতজ্ঞর কাছ থেকে কোনো কিছু জানার দরকার নেই। মহারাজ, আমার যা বলার তা বললাম। কাল যদি আপনি অনুমতি দেন তো সাহেবদের তাঁবুতে যেতে পারি। আমার আর কিছু জানানোর নেই, তবে সন্দেহ হচ্ছে আপনি আমার কথা ঠিক শুনতে পেয়েছেন কিনা। সভাতে কে যেন অনবরত চেঁচিয়ে যাচ্ছে। মহারাজ, গোপালের কত বড় দুঃসাহস! হ্যাঁ, মন্ত্রীকে বলে চেঁচাচ্ছে। মন্ত্রী, তোমার নাম ধরে তো গোপাল কিছু বলেনি। আর তাছাড়া আমি গোপালের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি, আর তুমি বা কেন আমাদের কথার মাঝখানে কথা বলে সময় নষ্ট করছো? না, মানে আমি বলতে যাচ্ছিলাম। তুমি চুপ করো তো। একই সাহেবরা এখানে কি করছে তা নিয়ে দুশ্চিন্তায় আছি, তার উপর আমার হাতি। ওরা তো হাতি নয়, রাক্ষস রাক্ষস। তার খাবার জোগাড় করতে করতে আমার রাজকোষ প্রায় শূন্য হয়ে যাচ্ছে। কি যে করি হাতিটাকে নিয়ে, তা নিয়ে আমার রাতের ঘুম চলে যাচ্ছে। তার উপর মন্ত্রীর এইসব আবল তাবল কথা ভালো লাগে? তুমি বড্ড মাথা গরম করিয়া ফেলো। আমরা এই দেশে বিদেশি, আমাদের সব দিক রক্ষা করিয়া চলিতে হইবে। কিন্তু একটা কালা আদমি আমাদের এইভাবে ইনসাল্ট করিবে, আমরা কি ওই দোকানদারকে ঠকাইতাম? আমাদের হাতে কিন্তু 3 আনার বেশি কিছুই ছিল না, তাহলে কিভাবে আমরা দোকানদারকে 4 আনা দিতাম? পরে দিতাম। আমরা তো এই স্থানে থাকিতে আসিয়াছি, চলিয়া যাইবার জন্য তো আসি নাই নাকি? ঠিক আছে ঠিক আছে, এখন এই গোপালকে যে আমরা বলিয়াছিলাম যে নতুন বছরের উপহার দিব, তার ব্যবস্থা হইল? হইবে হইবে, এমন উপহার ওই কালা আদমিটা কখনো ভুলিতে পারিবে না। উপহার কি প্রস্তুত হইতেছে? হ্যাঁ, তৈরি হইতেছে, এক্ষুনি আসিয়া পড়িবে, তুমি নিজে চমকাইয়া যাইবে। তোদের দাদু না আজ সাহেবদের কাছে যাচ্ছে, বলেতে পুটি যেন ভূতের মতো না যায়। এই তোরা একটু সাজিয়ে রে, এমন ভাবে সাজাবো যে তুমিই চিনতে পারবে না। বলি সাহেবরা তোমার মধ্যে কি এমন দেখলো যে তোমাকেই তাদের উপহার দিতে হলো? হ্যাঁ, শোনো গিন্নি, তুমি ছাড়া সবাই আমায় চিনেছে, একমাত্র তুমিই চিনতে পারলে না। আর নতুন করে চিনে লাভ নেই গো, যা চেনার তা চেনা হয়ে গেছে এই ক বছরে। হ্যাঁ, মিস্টার গোপালের আসিবার সময় হইয়া গেছে, এবার তাহাকে উপহার দেওয়া হইবে। যা মজা হইবে না, ভাবিলেই আমার হাসি পাইতেছে। তা আমারও পাইতেছে। আসুন 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 মিস্টার গোপাল, আসুন। আপনি আমাদের উপহার গ্রহণ করতে আসিয়াছেন, আমরা তাহার জন্য খুবই আনন্দ লাভ করিতেছি। আমারও খুব ভালো লাগছে, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না,
আপনারা কেন আমাকে এই উপহার দিচ্ছেন? মহারাজ ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের বাদ দিয়ে আমাকে কেন? আসলে আমরা এখানে বিদেশি, এখানকার নিয়ম কানুন খুব একটা জানি না। আপনি মহাশয় আমাদের এদেশের রীতিনীতি বুঝাইয়া দিলেন। আমাদের সেদিন মিষ্টির দাম মিটাইবার মতন অবস্থা ছিল না, আমরা পরে মিটাইয়া দিতাম। যাই হোক, আপনি আমাদের শিখাইলেন যে দোকান থেকে কিছু কিনলে সঙ্গে সঙ্গে তার দাম দেওয়াই আপনাদের নিয়ম, আই মিন কালচার। আশ্চর্য, জিনিস কিনলে আপনারা কি পরে দাম দেন? আমরা আগে যা কিনলাম তা পরও করিয়া দেখি, যদি সেটা ভালো হয় তবেই দাম দিই। সেদিন মিষ্টি খেয়ে কি আপনাদের মনে হয়েছিল যে মিষ্টিটা খারাপ? আগে হ্যাঁ, যাই হোক, আজ আপনি আমাদের অতিথি। সেদিন আপনি আমাদের 1 আনা উপহার দিয়েছিলেন, আর আমরা আপনাকে 1 ভরি সোনার মোহর দিলাম। কেমন সুন্দর দেখিতে না? এই উপহার নিশ্চয়ই আপনার পছন্দ হইয়াছে। আমাকে 1 ভরি সোনার মোহর দিল কেন? ব্যাপারটা একটু কেমন যেন সন্দেহজনক লাগছে। মাত্র 1 আনা উপহারের বদলে আপনারা আমায় এত বড় উপহার দিলেন, আমি তো ভাবতেই পারছি না। সব কিছু কি আগে বুঝিতে পারা যায় মিস্টার গোপাল? এমন অনেক বিষয় আছে যা পরবর্তীকালে বোঝা যায়। শোন তোরা, গোপাল আজ গেছে সাহেবদের তাঁবুতে। সাহেবরা তাকে নাকি নতুন বছরের উপহার দেবে। সাহেবদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনাকে ছেড়ে গোপালকে দেবে নতুন বছরের উপহার? যত সব পাগলের দল এসে জুটেছে আমাদের এখানে। না 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 না, এটা হতে পারে না। আমরা এক্ষুনি ওই সাহেবদের কাছে যাচ্ছি, তাদেরকে বুঝিয়ে বলছি যে এই উপহার আপনার পাওয়া উচিত। আরে কি দিয়েছে সেটা তো আগে দেখতে হবে। যাই দেখ মন্ত্রী মশাই, সে মাটি হোক বা সোনা, উপহার পাওয়ার কোনো যোগ্যতাই গোপালের নেই। হ্যাঁ সত্যি আমি কিছুতেই ভেবে পাচ্ছি না সাহেবদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যে তারা গোপালকে উপহার দেয়। না 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 না, আমরা কিছুতেই এটা মেনে নিতে পারছি না। আপনাকে বাদ দিয়ে শুধু ওই গোপাল উপহার পাবে। হ্যাঁ, তাহলে কি করা যায় বলতো? কি আর করা যায়, আমরা যে কাজটা পারি, গোপালের উপহারটা চুরি করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আর সাহেবদের কানে তুলে দিতে পারি যে গোপাল আপনাদের দেওয়া উপহার বিক্রি করে দিয়েছে। কেমন মন্ত্রী মশাই? এটা ভালো বুদ্ধি বার করেছিস তো। তাহলে আজ রাতেই তোরা একবার চেষ্টা করে দেখ উপহারটা চুরি করতে পারিস কিনা। দাদু এসেছে, দাদু এসেছে। দাদু, সাহেবরা কি দিয়েছে তা দেখাও না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটু বিশ্রাম নিতে দে, তারপর তো দেখাবো। দাও না দেখিয়ে, বাচ্চারা দেখতে চাইছে, আর উনি উপহার নিয়ে রহস্য করছেন। উপহার নিয়ে মনটা কেমন জানি খুঁতখুত করছে, তাই দেখাচ্ছি না। ঠিক আছে, দেখ। উরি বাবা, একেবারে সোনার মোহর। হ্যাঁ, সোনার মোহর। সাহেবরা তোমায় সোনার মোহর দিয়েছে? এই দেখি পুটি, আমার হাতে একবার দে তো দেখি। দেখি দেখি দেখি। আমিও হাতে নিয়ে দেখবো। ও দিদা, তুমি আমাকে দিও তো। দাঁড়া দাঁড়া, আগে এটা আমি দিদার হাতে দিই, তারপর তুই নিবি। হাত থেকে তো পড়ে গেল রে। এ কি? মোহরের কোনা দিকটা চোট খেয়ে গেছে রে। এ কি? এটা তো মাটির। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, একদম মাটির। চুপ চুপ চুপ, এটা যে মাটির সেটা যেন কেউ জানতে না পারে। এর জবাব আমি দেব। আমার নাম গোপাল ভাঁড়। সাহেবদের এখান থেকে যদি আমি না তাড়াতে পারি তবে আমি এখান থেকে চলে যাব। পুটি, আমাকে একটু তেল আর একটা ন্যাকড়া দিত। ভাঙা কোনাটা আবার চকচকে করে রাখা যায় কিনা দেখছি। আচ্ছা ঘটা, সাহেবরা কেন মন্ত্রীকে কোনো উপহার দিল না বলতো? আরে সাহেবরা কি খোঁজ খবর না নিয়ে এখানে ব্যবসা করছে? হ্যাঁ, ওরাও জানে। হ্যাঁ, ওরাও জানে মহারাজ কাকে বেশি ভালোবাসেন। এই একদিন যাবি সাহেবদের তাঁবুতে, গিয়ে কি বলবি আমরা চোর, আমাদের উপহার দাও? এখন ওসব কথা থাক। গোপালের বাড়ি এসে গেছে, আগে লুকিয়ে থাকি, তারপর সবাই ঘুমিয়ে পড়লে আমরা আমাদের কাজ করব, বুঝেছিস? আমার মন বলছে মন্ত্রী আমার উপর প্রতিশোধ নিতে বটা ঘটাকে পাঠাবে উপহার চুরি করতে। ওই মাটির মোহর চুরি করতে? আরে মন্ত্রী কি জানে সাহেবরা আমায় ঠিক কি দিয়েছে? এবার একদম চুপ করে থাকো গিন্নি।
গিনি তুমি আমায় পাত্তা না দিতে পারো, কিন্তু সাহেবরা বুঝেছে যে আমি মহারাজের সবচাইতে কাছের লোক, তাই এই সোনার মোহর ওরা আমাকে দিয়েছে। ঘটা শুনেছিস সোনার মোহর দিয়েছে গোপালকে? তাই তো শুনলাম। দাঁড়া, আমরা এখানে লুকিয়ে থাকি, গোপাল ঘুমিয়ে পড়লেই আমরা ঢুকবো। গিন্নি খুব ঘুম পেয়েছে বুঝলে, আমি ঘুমিয়ে পড়ি। সোনার মোহরটা বালিশের পাশেই রাখা আছে, কাল সকালে মহারাজকে দেখাতে হবে। এখন আর দেরাজে রাখার দরকার নেই। ঠিক আছে, আমি বালিশের পাশেই সোনার মোহরটা রাখলাম। হ্যাঁ, শুনলি ঘটা, একদম হাতের কাছেই আছে। আর একটু অপেক্ষা কর, গোপালে নাক ডাকলেই আমরা জানলা দিয়ে মোহরটা নিয়ে নেব। ঘটা, এই আমি হাতে ঢোকালাম। এই যে পেয়েছি রে। এক্ষুনি এই জায়গা থেকে পালাই, চ। আয় আয়, সাহেবদের উপহার এনেছিস তো? এনেছি এনেছি, এই দেখুন সাহেবরা গোপালকে কি উপহার দিয়েছে। আরে এটা তো সোনার মোহর, দে দে আমার হাতে দে। এই যে গোপাল, তা সাহেবরা তোমায় কি দিল দেখাও দেখি। মহারাজ, গোপাল তো সাহেবদের কাছে গিয়ে নিয়ে এসেছে, আর কাল রাতে সাহেবরা আমার বাড়িতে এসে এই সোনার মোহরটা দিয়ে গেছে। সে কি, সাহেবরা কি আমাদের এখানে শুধু উপহার দিতেই এসেছে? আগে মন্ত্রীকে তো উপহার দিতেই হবে মহারাজ। মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে তার উপহারটা দেখাতে বলুন না। এই দেখুন মহারাজ, সাহেবরা আমাকে কেমন সোনার একটা মোহর দিয়ে গেছে। উমা, আমারটার মতোই তো। দেখি মন্ত্রী মশাই, আমার হাতে একটু দিন তো। না, আগে মহারাজকে দেব, তারপর তুমি। ঠিক আছে ঠিক আছে, দাও দাও আমার হাতে দাও দেখি। রে, হাত থেকে তো পড়ে গেল। আবার ভেঙেও গেল। ও মন্ত্রী, এই যে মাটির, সোনার নয়। এটা কিছুতেই মাটির হতে পারে না, এর মধ্যে গোপালের কারসাজি আছে। মহারাজ, এর মধ্যে আমার কি কারসাজি থাকতে পারে? গোপালকে সাহেবরা সোনার মোহর দিয়েছিল, সেই সোনা কি করে মাটি হয়ে গেল? এটা তো অসম্ভব ব্যাপার। আহ মন্ত্রী, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? গোপালকে সাহেবরা কি দিয়েছিল তা তুমি জানলে কি করে? আপনি প্যাচে পড়ে গেছেন মন্ত্রী মশাই। আমাকে সাহেবরা কি দিয়েছিল তা তো আমি এখনো মহারাজকে বলিনি। আপনি জানবেন কোথা থেকে? গোপাল, তুমি এবার বলো তো, সাহেবরা তোমাকে ঠিক কি দিয়েছিল? মহারাজ, এই যে মাটির মোহরটা ভেঙে গেল, সেটাই সাহেবরা আমাকে দিয়েছিল। সেটা মন্ত্রী মশাইয়ের হাতে কি করে গেল সেটাই তো বুঝতে পারছি না মহারাজ। সত্যি কথা বলো মন্ত্রী। না মানে সেটা আমি জানি না, মানে বটা ঘটা জানতে পারি। হ্যাঁ, এই এতক্ষণে আসল কথাটা বলে ফেললেন মহারাজ। বটা ঘটা দুটো চোর। সত্যি সাহেবরা আমাকে সোনার মোহরের নাম করে মাটির মোহর দিয়েছিল। আমাকে কি দিয়েছে সেটা জানতে বটা আর ঘটাকে আমার বাড়িতে পাঠানো হয়, এবং আমি সেটা আন্দাজ করে গিন্নিকে বলেছিলাম সোনার মোহরটা কাছাকাছি রাখতে। বটা আর ঘটা এটা চুরি করে মন্ত্রীমশাইকে দেয়। মন্ত্রীমশাই আমাকে টেক্কা দেওয়ার জন্যই আজ আপনাকে এই মাটির মোহরটা দেখায়। আপনি মোহর পরীক্ষা করে দেখুন, ওটার কোনাটা একটু চটে গিয়েছিল। আমি সেখানে তেল ঘষে চকচকে করে রেখেছিলাম। হ্যাঁ তাই তো, এই কোনটায় তেল মাখানো আর বেশ চকচক করছে। মন্ত্রী, আমি তোমাকে আমার রাজসভা থেকে এই মুহূর্তে বরখাস্ত করলাম, বেরিয়ে যাও। মহাশয়ের পরিচয় জানিতে পারি? নিশ্চয়ই, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। আরে আমাদের কি সৌভাগ্য, মন্ত্রী মশাই এখানে আসিয়াছেন। আপনার আগমনের কারণটা জানিতে পারি কি? সামনেই আপনাদের নতুন বছর আসছে, আপনারা সেদিন মহারাজের কাছ থেকে বড়সড় একটা উপহার দাবি করুন। খবর পাঠান যে সামান্য কোনো মামুলি উপহার নয়, বেশ বড়সড় উপহার আপনাদের প্রাপ্য।
যদি মহারাজ না দিতে চান তো আপনাদের কুঠি থেকে ফৌজ নিয়ে আপনারা মহারাজের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত কথা জানান। উত্তম প্রস্তাব, অতি উত্তম প্রস্তাব। এই সাহেবদের কত বড় সাহস! ওদের নতুন বছরে কোথায় ওরা আমায় উপহার পাঠাবে তা না, উল্টে আমার কাছ থেকে বড়সড় উপহার চাইছে। না দিলে নাকি ফৌজ জানিয়ে আমাকে আক্রমণ করবে। গোপাল, কি করা যায় এক্ষুনি বলো, এক্ষুনি বলো, নইলে আমি যে অসুস্থ হয়ে পড়বো। দেখুন গে, নিশ্চয়ই সাহেবদের তাতিয়েছে আমাদের মন্ত্রী। গোপাল, গোপাল, তাড়াতাড়ি আমাকে উপায় বলো। বড়সড় উপহার আমি কি পাঠাতে পারি? এমন কি মণিমাণিক্য আমার আছে যা বেশ বড়সড়? আছে আছে মহারাজ, আছে। আপনার কাছে এমন বড় সড় মণিমাণিক্য আছে যা কারোর কাছে নেই। সেটাই আপনি ওদের পাঠিয়ে দিন। কি আছে গোপাল আমার কাছে? আমি তো বুঝতেই পারছি না। হাতি মহারাজ, হাতি। এই কিছুদিন আগেই তো বলেছিলেন হাতির খাবার আর জোগাড় করতে পারছেন না। সেটাই ওদের কাছে উপহার স্বরূপ পাঠিয়ে দিন। দেখি কি করে সাহেবরা হাতির খাবার জোগাড় করে। গোপাল, গোপাল, তোমার কোনো তুলনাই নেই। আরে দেখো দেখো, মহারাজ আমাদের হাতি উপহার দিয়েছে। এসো আমরা হাতিকে গ্রহণ করি। টম, সবাইকে ডাকিয়ে আনো। সাহেব, এই হাতিকে কিন্তু সব সময় খেতে দিতে হবে। খিদে পেলেই কিন্তু এই হাতিকে খাবার দিতে হবে, নইলে হাতি একবার খেপে গেলে সব কিছু লন্ডভন্ড করে দেবে। আমাদের কাছে খাদ্যের অভাব নাই, মহারাজকে আমাদের অভিনন্দন জানাইও। আরে আরে, 10টা কলা গাছ খাইয়া ফেলিল, এরপর আর কি দিতে হবে হ্যারি? আমাদের হাতে তো আর কিছু নাই, এবার কি করিব? পালারে পালারে সাহেবদের বাচ্চারা, নইলে হাতি তোদের পিষে মেরে ফেলবে। হ্যারি, পলায়ন করো, পলায়ন করো, এটা হাতি নয়, কোনো রাক্ষস হইবে। সবাইকে ডাক দাও, আমাদের এই ডেরা ছাড়িয়া পালাইতে হইবে, না হইলে আমরা হাতির পায়ের তলায় পদপিষ্ট হইয়া মরিব। Oh God, oh my God! ডাকো ডাকো, আমাদের পালাইতে হইবে, আমাদের এক্ষুনি পালাইতে হইবে। এখানে এসেছিলি চট্টামি করতে, হ্যাঁ? আমাদের কালা আদমি বলা। এবার দেখ কি করে তোদের দেশ ছাড়া করি। গিন্নি, কিছু খেতে দেবে? আরে হাতির মতন খিদে পেয়েছে যে। তোমার খাওয়াটা হাতির মতো নয় গো। আমি যা বলেছিলাম তা ভুল ছিল গো। আসলে তোমার বুদ্ধিটা একদম হাতির মতো। ওই লাল মুখো সাহেবগুলো বুঝি শেষ পর্যন্ত এখান থেকে পালিয়েছে। হাতির তাড়া খেয়ে কে আর তার সামনে দাঁড়ায় বলতো গিন্নি? ও, তাই তো তোমায় হাতি বলে ডাকি গো।